খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। দিলীপ ঘোষের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা, অবশেষে মুখ খুললেন স্ত্রী রিঙ্কু ঘোষ। 7ই মে দেশজুড়ে বিপর্যয় মোকাবিলা মহড়া, নির্দেশিকা জারি কেন্দ্রের। মুর্শিদাবাদে পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক শুভেন্দু, মমতাকে তীব্র আক্রমণ। পহেলগাঁও হামলা, দোষীদের বিচারের আওতায় আনা হোক, মোদিকে বার্তা পুতিনের। রুফটপ রেস্তোরাঁ ভাঙার নির্দেশে আদালতের স্থগিতাদেশ, হতাশ ফিরহাদ হাকিম। মুর্শিদাবাদের হিংসা, গভীর ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার হুঁশিয়ারি মমতার। একটি সম্প্রদায়ের সবাইকে এক বন্ধনীতে রাখা যায় না, মন্তব্য শুভেন্দু অধিকারীর। ভারত পাক উত্তেজনা, পূর্ণ সামরিক শক্তি দিয়ে জবাব, হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের। দীঘা থেকে সরানো হল জগন্নাথ ধামের সাইনবোর্ড, কারণ ঘিরে ধোঁয়াশা। মুর্শিদাবাদের হিংসা, মমতাকে তীব্র আক্রমণ সেলিমের, পুলিশ নীরব দর্শক। দেশীয় প্রযুক্তিতে নয়া দিগন্ত, মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইনের সফল পরীক্ষা, নৌসেনা ও DRDO-র। কন্নড় ভাষা বিতর্ক, অবশেষে ক্ষমা চাইলেন সঙ্গীত শিল্পী সোনু নিগম। মোহাম্মদ শামীকে প্রাণনাশের হুমকি, 1 কোটি টাকা মুক্তিপণ দাবি, তদন্তে পুলিশ। পহেলগাঁও হামলার আবহে দেশজুড়ে সতর্কতা, বুধবার বিপর্যয় মোকাবিলা মহড়া। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগামী 7ই মে তারিখে দেশজুড়ে একযোগে বিপর্যয় মোকাবিলা মহড়া করার জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে। এই মহড়ার মূল উদ্দেশ্য হল যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও উদ্ধারকার্য পরিচালনা করার প্রস্তুতি খতিয়ে দেখা এবং ত্রুটিগুলি চিহ্নিত করা। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহড়ায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, NDRF, পুলিশ, দমকল বিভাগ, স্বাস্থ্য দফতর এবং অন্যান্য জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। বিভিন্ন ধরনের সম্ভাব্য দুর্যোগ যেমন ভূমিকম্প, বন্যা, অগ্নিকাণ্ড এবং অন্যান্য আকস্মিক ঘটনার মোকাবিলা কিভাবে করতে হবে সেই বিষয়ে বাস্তবসম্মত প্রশিক্ষণ ও অনুশীলন চালানো হবে। এই মহড়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল সাধারণ মানুষকে সচেতন করা, দুর্যোগের সময় কিভাবে নিজেদের রক্ষা করতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে এবং জরুরি পরিস্থিতিতে কি কি প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই বিষয়ে জনসাধারণকে অবগত করা হবে। বিভিন্ন স্থানে সচেতনতামূলক শিবির আয়োজন করা হবে এবং প্রচারপত্র বিতরণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন, আমাদের প্রধান লক্ষ্য হল একটি সমন্বিত বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা গড়ে তোলা। এই মহড়ার মাধ্যমে আমরা আমাদের প্রস্তুতি কতটা কার্যকর তা মূল্যায়ন করতে পারব এবং দুর্বল ক্ষেত্রগুলি চিহ্নিত করে সেগুলির উন্নতি ঘটাতে পারব। এর ফলে ভবিষ্যতে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে আমরা আরও দ্রুত এবং দক্ষতার সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হব। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সরকার এই মহড়াকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং প্রস্তুতি শুরু করেছে। জেলা স্তরে আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হচ্ছে এবং মহড়ার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেছে এবং সকলকে এই গুরুত্বপূর্ণ মহড়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে। এই দেশব্যাপী মহড়া বিপর্যয় মোকাবিলায় ভারতের সামগ্রিক প্রস্তুতিকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়। বিজেপি নেতা দিলীপ ঘোষের তৃণমূলে যোগদানের জল্পনা নিয়ে রাজ্য রাজনীতিতে যে গুঞ্জন শোনা যাচ্ছিল তা অবশেষে থামালেন তার স্ত্রী রিঙ্কু ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। কিছু সংবাদ মাধ্যম ভুল তথ্য পরিবেশন করছে। রিঙ্কু ঘোষ বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। তিনি দলের একজন নিষ্ঠাবান কর্মী। অন্য কোনো দলে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। এই ধরনের গুজব ছড়ানোর কোনো মানে হয় না। জানি না কোথা থেকে এই সব খবর আসছে। আমার স্বামী এখন দিল্লিতে রয়েছেন, তিনি দলের কাজে ব্যস্ত। এই ধরনের ভিত্তিহীন খবরে আমাদের পরিবারের ওপর খারাপ প্রভাব পড়ছে। রিঙ্কু ঘোষ আরও বলেন, কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের খবর ছড়াচ্ছে। তারা আমাদের পরিবারের শান্তি নষ্ট করতে চাইছে। আমরা এই ধরনের মিথ্যা প্রচারে কান দিতে রাজি নই। আমার স্বামী বিজেপিতেই থাকবেন এবং দলের জন্য কাজ করে যাবেন। এই বিষয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি এখন দলের কাজে দিল্লিতে রয়েছি। এই ধরনের ভিত্তিহীন খবর নিয়ে কথা বলার মতো সময় আমার নেই।
আমি বিজেপির একজন সৈনিক এবং দলের হয়েই কাজ করব। রাজনৈতিক মহলে এই ধরনের জল্পনা নতুন নয়। অতীতেও বহু রাজনৈতিক নেতার দলবদলের খবর সামনে এসেছে। তবে দিলীপ ঘোষের ক্ষেত্রে এই ধরনের জল্পনা কতটা সত্যি তা সময়ই বলবে। তবে রিঙ্কু ঘোষের এই স্পষ্ট বিবৃতি এই জল্পনাকে কিছুটা হলেও প্রশমিত করবে বলে মনে করা হচ্ছে। মুর্শিদাবাদের একটি ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ ছড়াচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন, ওই ঘটনায় পুলিশ দোকানের শাটারের নিচে লুকিয়েছিল। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে বলেন, পুলিশ যদি দোকানের শাটারের নিচে লুকিয়ে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা পাবে? শুভেন্দু অধিকারীর দাবি, মুর্শিদাবাদের ওই ঘটনায় পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক। তিনি প্রশ্ন তোলেন, পুলিশ কেন ঘটনাস্থলে দ্রুত পৌঁছাল না? কেন তারা দোকানের শাটারের নিচে লুকিয়েছিল? তিনি আরও অভিযোগ করেন, পুলিশ তৃণমূল কংগ্রেসের কর্মীদের মতো আচরণ করছে। তারা সাধারণ মানুষের নিরাপত্তা না দেখে শাসক দলের স্বার্থ রক্ষা করছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের এক মুখপাত্র বলেন, শুভেন্দু অধিকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন। তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। তারা অভিযোগ করেছে, রাজ্যে পুলিশের নিরপেক্ষতা নষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষ পুলিশের ওপর ভরসা রাখতে পারছে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করবে। বিরোধী দলগুলি এই ইস্যুটিকে সামনে রেখে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করবে। তবে এই ঘটনার প্রকৃত সত্য কী তা তদন্তের পরেই স্পষ্ট হবে। পহেলগাঁও সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি এই হামলার তীব্র নিন্দা করেন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। পুতিন বলেন, এই ধরনের ঘৃণ্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এই হামলার পেছনে রয়েছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন, রাশিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছে এবং যে কোনো প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদিও এই হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং পুতিনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। আমরা এই ধরনের হামলার কঠোর নিন্দা জানাই এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। 2. নেতার মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়েও কথা বলেন। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়। পুতিনের এই বার্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার এই সমর্থন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে আরও শক্তিশালী করবে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারিত্ব এই কঠিন সময় আরও একবার প্রমাণিত হল। এই ঘটনায় ভারত এবং রাশিয়া একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হল, এমনটাই মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের রুফটপ রেস্তোরাঁ ভাঙার নির্দেশে স্থগিতাদেশে হতাশ হয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আদালতের এই সিদ্ধান্তে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। ফিরহাদ হাকিম বলেন, আমরা শহরের নিরাপত্তার স্বার্থে এই রেস্তোরাঁগুলি ভাঙার নির্দেশ দিয়েছিলাম। এগুলি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল এবং অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছিল। কিন্তু আদালত যেভাবে স্থগিতাদেশ দিল তাতে আমরা হতাশ হয়েছি। তিনি আরও বলেন, আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, তবে শহরের মানুষের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়ে আইনি পরামর্শ নেব এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। কলকাতা পুরসভা শহরের বিভিন্ন রুফটপ রেস্তোরাঁর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ এনেছিল। পুরসভার দাবি, এই রেস্তোরাঁগুলি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড লঙ্ঘন করা হয়েছে এবং এগুলি শহরের অগ্নি নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। পুরসভা এই রেস্তোরাঁগুলি ভাঙার নির্দেশ দেয়, কিন্তু রেস্তোরাঁ মালিকরা আদালতের দ্বারস্থ হন এবং আদালতের কাছ থেকে স্থগিতাদেশ পান। আদালত পুরসভার নির্দেশিকার ওপর স্থগিতাদেশ জারি করে এবং পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে। এই ঘটনায় শহরের নাগরিক সমাজেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কিছু মানুষ পুরসভার পদক্ষেপকে সমর্থন করেছেন, আবার কিছু মানুষ আদালতের স্থগিতাদেশকে স্বাগত জানিয়েছেন। তবে ফিরহাদ হাকিমের এই প্রতিক্রিয়া স্পষ্ট করে দেয়, পুরসভা এই বিষয়ে তাদের আইনি লড়াই চালিয়ে যাবে। দীঘা থেকে হঠাৎ করে জগন্নাথ ধামের দিক নির্দেশক সাইনবোর্ড সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল এবং বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কেন এই সাইনবোর্ড সরানো হলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, দীঘার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে এই সাইনবোর্ডগুলি লাগানো ছিল। এগুলি মূলত পর্যটকদের জগন্নাথ ধামের রাস্তা খুঁজে পেতে সাহায্য করত, কিন্তু সম্প্রতি কোনো কারণ ছাড়াই এই সাইনবোর্ডগুলি সরিয়ে ফেলা হয়েছে। এই বিষয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ডিএসডিএ কোনো আধিকারিক স্পষ্ট করে কিছু জানাননি। তবে অনুমান করা হচ্ছে সম্ভবত নতুন কোনো উন্নয়নমূলক কাজের জন্য এই সাইনবোর্ডগুলি সরানো হয়েছে। আবার এমনও হতে পারে সাইনবোর্ডগুলির নকশা বা অবস্থানে কোনো পরিবর্তন আনা হবে। স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটকদের মধ্যে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ব্যবসায়ী মনে করছেন সাইনবোর্ডগুলি সরানোয় পর্যটকদের কিছুটা অসুবিধা হবে, বিশেষত যারা প্রথমবার দীঘায় আসছেন তাদের জগন্নাথ ধাম খুঁজে পেতে সমস্যা হতে পারে। অন্যদিকে কিছু মানুষ মনে করছেন যদি নতুন করে আরও ভালোভাবে সাইনবোর্ড লাগানো হয় তাহলে তা পর্যটকদের জন্য আরও বেশি সুবিধাজনক হবে। তারা আশা করছেন প্রশাসন খুব শীঘ্রই এই বিষয়ে স্পষ্ট করে জানাবে। তবে সাইনবোর্ড সরানোর আসল কারণ যাই হোক না কেন, এই ঘটনা দীঘায় আসা পর্যটকদের মধ্যে একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবাই এখন জানতে আগ্রহী কেন সরানো হলো জগন্নাথ ধামের সাইনবোর্ড এবং কবে নাগাদ নতুন সাইনবোর্ড লাগানো হবে। কন্নড় ভাষাকে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্কে অবশেষে মুখ খুললেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম। একটি অনুষ্ঠানে কন্নড় ভাষার ব্যবহার নিয়ে তার মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কের জল অনেক দূর গড়ানোর পর সোনু নিগম তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। সোনু নিগম একটি ভিডিও বার্তায় বলেন, আমার উদ্দেশ্য ছিল ভাষার গুরুত্ব তুলে ধরা, কোনো নির্দিষ্ট ভাষাকে ছোট করা নয়। যদি আমার কোনো কথায় কন্নড় ভাষাভাষী মানুষের ভাবনায় আঘাত লেগে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কোনো ভুল হয়ে থাকলে আমি তার জন্য ক্ষমা চাইছি। তিনি আরও বলেন, ভারত একটি বহুভাষিক দেশ এবং প্রতিটি ভাষার নিজস্ব গুরুত্ব ও ঐতিহ্য রয়েছে। আমি সবসময় সকল ভাষাকে সম্মান করি। আমার আগের মন্তব্যটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। উল্লেখ্য, একটি অনুষ্ঠানে সোনু নিগম হিন্দি ভাষার গুরুত্বের কথা বলতে গিয়ে অন্যান্য আঞ্চলিক ভাষার ব্যবহার নিয়ে কিছু মন্তব্য করেছিলেন যা কন্নড় ভাষাভাষী মানুষ ভালোভাবে নেননি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার মন্তব্যের তীব্র সমালোচনা করেন এবং তাকে ক্ষমা চাওয়ার দাবি জানান। এই ঘটনার পর সোনু নিগমকে বিভিন্ন অনুষ্ঠানে বয়কটের ডাকও দেওয়া হয়েছিল। অবশেষে সঙ্গীতশিল্পীর এই ক্ষমা চাওয়ার পর বিতর্ক কিছুটা হলেও প্রশমিত হবে বলে আশা করা যাচ্ছে। সোনু নিগম তার দীর্ঘ সঙ্গীত জীবনে বহু মানুষের ভালোবাসা পেয়েছেন এবং এই বিতর্কের পর তিনি ফের সকলের মন জয় করে নেবেন, এমনটাই আশা তার অনুরাগীদের। ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ শামি প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, তাকে মুক্তিপণ হিসেবে 1 কোটি টাকাও দাবি করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সূত্রের খবর অনুযায়ী স্বামী সম্প্রতি একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে হুমকি ফোন পান। সেই ফোনে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় এবং তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে স্বামী সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হুমকি ফোনটি কোথা থেকে করা হয়েছে তা জানার চেষ্টা করছে। তারা স্বামীর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি হুমকিদাতার পরিচয় শনাক্ত করার জন্য সব রকম পদক্ষেপ নিচ্ছে। মোহাম্মদ শামি ভারতীয় ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং তার এমন হুমকির শিকার হওয়াতে ক্রিকেট প্রেমীরা উদ্বিগ্ন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং স্বামীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন। এখনও পর্যন্ত এই হুমকির পেছনে কারা রয়েছে বা তাদের উদ্দেশ্য কী তা স্পষ্ট নয়। পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং খুব শীঘ্রই এই রহস্যের কিনারা করার চেষ্টা করবে। তবে এই ঘটনায় ভারতীয় ক্রিকেট শিবিরে শোকের ছায়া নেমে এসেছে। সকলেই স্বামীর দ্রুত নিরাপত্তা এবং দোষীদের কঠোর শাস্তির আশা করছেন।
মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন এবং প্রয়োজনে সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, মুর্শিদাবাদের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর পেছনে কারা রয়েছে তাদের খুঁজে বের করা হবে। আমরা এই ঘটনার তদন্ত করছি এবং খুব শীঘ্রই সত্য সামনে আনব। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ঘটনার পেছনে যারা রয়েছে তাদের কাউকেই রেয়াত করা হবে না। তিনি আরও বলেন, কিছু মানুষ রাজ্যের শান্তি নষ্ট করার চেষ্টা করছে। তারা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমরা তাদের উদ্দেশ্য সফল হতে দেব না। আমরা রাজ্যের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিরোধী দলগুলি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তারা অভিযোগ করেছে, রাজ্য সরকার এই ঘটনার প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে। এই ঘটনায় রাজনৈতিক চাপানুতোর ক্রমশ বাড়ছে। বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার পরিকল্পনা করছে। তারা অভিযোগ করেছে, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি মুর্শিদাবাদের ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। এই ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য থেকে স্পষ্ট, রাজ্য সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত যদি কোনো আগ্রাসন চালায় তবে পাকিস্তান তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে জবাব দেবে। এই মন্তব্যটি দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতিকে আরও বাড়িয়ে তুলেছে। আসিম মুনির বলেন, আমরা শান্তি চাই, কিন্তু দুর্বলতা নয়। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। যদি কোনো বহিরাগত শক্তি আমাদের উপর আঘাত হানে তবে তারা আমাদের পূর্ণ সামরিক শক্তির সম্মুখীন হবে। তিনি আরও বলেন, আমাদের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। এই মন্তব্যটি এমন এক সময়ে এলো যখন দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা ক্রমশ বাড়ছে। সাম্প্রতিককালে সীমান্ত এলাকায় বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে। পাকিস্তানের সেনাপ্রধানের এই হুঁশিয়ারি ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভারতীয় সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে। তারা বলছেন, ভারতও যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি হওয়া খুব কঠিন। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এবং সীমান্ত সমস্যা এই সম্পর্কের মূল বাধা। তবে তারা আশা করছেন উভয় দেশই সংযম বজায় রাখবে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে। এই অঞ্চলে শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি অভিযোগ করেন, মুর্শিদাবাদের ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তারা হিংসা থামাতে কোনো পদক্ষেপ নেয়নি। সেলিম বলেন, মুখ্যমন্ত্রী বলছেন ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আসলে এই হিংসার পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের মদত। পুলিশ যদি সক্রিয় থাকত তাহলে এই ঘটনা ঘটত না। তিনি আরও বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সিপিআইএম রাজ্য সম্পাদকের অভিযোগ, মুর্শিদাবাদের ঘটনায় পুলিশ তৃণমূল কংগ্রেসের কর্মীদের মতো আচরণ করেছে। তারা সাধারণ মানুষের নিরাপত্তা না দেখে শাসক দলের স্বার্থ রক্ষা করেছে। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। সেলিমের এই আক্রমণ রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তিনি বলেন, রাজ্য সরকার এই ঘটনার প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে। তারা সত্য চাপা দিতে চাইছে। তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক চাপানুতোর ক্রমশ বাড়ছে। বিজেপিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার পরিকল্পনা করছে। তারা অভিযোগ করেছে, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি মুর্শিদাবাদের ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। এই ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়। তবে মোহাম্মদ সেলিমের এই আক্রমণ থেকে স্পষ্ট, বিরোধী দলগুলি এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।
ভারতীয় নৌসেনা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO যৌথভাবে মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এই অত্যাধুনিক মাইনটি শত্রুপক্ষের জলযান শনাক্ত এবং ধ্বংস করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। DRDOর পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাইনটি দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এবং এটি একাধিক প্রভাব ব্যবহার করে শত্রুর সাবমেরিন এবং অন্যান্য জলযানকে চিহ্নিত করতে সক্ষম। এর মধ্যে রয়েছে চৌম্বকীয় প্রভাব, জলের চাপের পরিবর্তন এবং বৈদ্যুতিক ক্ষেত্র। এই অত্যাধুনিক প্রযুক্তি মাইনটিকে শনাক্ত করা এবং নিষ্ক্রিয় করা শত্রুদের জন্য অত্যন্ত কঠিন করে তুলবে। এই সফল পরীক্ষা ভারতীয় নৌসেনার সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এখন তারা জলের নিচে শত্রুদের মোকাবিলা করার জন্য আরও শক্তিশালী অস্ত্র পেল। এই মাইনটি উপকূলীয় সুরক্ষা এবং সামুদ্রিক এলাকায় নজরদারি জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইনের সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি বড় সাফল্য। এটি প্রমাণ করে যে ভারত এখন অত্যাধুনিক সামরিক প্রযুক্তি উদ্ভাবন এবং উৎপাদনে সক্ষম। এই মাইনটি ভবিষ্যতে ভারতের নৌবহরের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। এই সাফল্যের জন্য নৌসেনা এবং DRDOর বিজ্ঞানীরা অভিনন্দন পাওয়ার যোগ্য। তাদের অক্লান্ত পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তাভাবনার ফলেই এই অত্যাধুনিক মাইন তৈরি করা সম্ভব হয়েছে। এই মাইন দেশের সুরক্ষায় এক নতুন মাত্রা যোগ করল, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।